পদত্যাগকৃত রাষ্ট্রপতিকে আটক করা হবে কিনা, তার বিরুদ্ধে মামলা করা হবে কিনা, অথবা সরকার তাকে এক ধরনের সেফ এক্সিট দিচ্ছে কিনা, সেই ধরনের প্রশ্ন উঠেছে। আপনার কি মনে হয় যে সরকার আসলে তাকে নিয়ে নতুন করে কিছু করবে? অথবা আমরা যদি প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা মিস্টার জাহিদের কথা উচ্চারণ করি, তিনি বলেছেন যে রাষ্ট্রপতি থাকাকালীন অবস্থায় মানে তার আগে এবং পরে যদি কোনো ধরনের অভিযোগ থাকে সেক্ষেত্রে আইনগত প্রক্রিয়া নেওয়া যেতেই পারে। তার এই বক্তব্যের মধ্য দিয়ে আসলে কোনো ধরনের স্পষ্ট বার্তা খুঁজে পাওয়া যায় কিনা সরকারের পক্ষ থেকে? আমার মনে হয় জাহিদুর রহমান যেটা চেষ্টা করেছেন যে যে একটা আলোচনা চলছে গণমাধ্যমে এবং সামাজিক মাধ্যমে যে প্রেসিডেন্টের এক ধরনের ইমিউনিটি আছে, যে তাকে মানে প্রেসিডেন্ট না থাকা মানে প্রেসিডেন্ট পদ থেকে চলে যাওয়ার পরও তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা টামলা করা যায় না, এ ধরনের একটা ধারণা অনেকের মনে আছে। যেরকম প্রেসিডেন্ট নিজেই আর্টিকেল 51 সংবিধানের যে 51তম ধারা সেটার কথা উল্লেখ করে বলেছেন যে সেটা পড়ে দেখুক সবাই। তো এখন পরে কি বুঝলেন? এখন জাহিদুর রহমান যেটা বোঝানোর চেষ্টা করছে যে তাদেরকে বিচার করা যায়। কারণ উদাহরণ হিসেবে এরশাদের ব্যাপারটা অনেকেই উল্লেখ করছেন যে এরশাদ পদত্যাগ করার পর তার বিরুদ্ধে মামলা হয়েছে, তার বিচার হয়েছে, তিনি জেল খেটেছেন, তার সংসদ সদস্য পদ খারিজ হয়ে গিয়েছিল তার দোষী সাব্যস্ত হবার পর। কাজে এই ধরনের উদাহরণ আছে। এখন মূল বিষয়টা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা, সরকার কি করতে চায়। সরকার যদি চায় মোহাম্মদ শাহাবুদ্দিনের বিচার করতে, তাহলে সরকার সেটা করবে। আর যদি সরকার চায় তারা বিচার করবে না, এই বিষয়টাকে মানে এভাবে চলে যেতে দিবে, তাহলে বিচার হবে না। কোনোটাই আইন আইন কোনোটার বাধা বা কোনোটা কিছু হচ্ছে না, এখানে সরকারের সদিচ্ছায়। এটা শুধু শাহাবুদ্দিন কেন, আপনি বাংলাদেশের ইতিহাসে গত 55 বছরের ইতিহাসই দেখেন না কেন, যে রাজনৈতিক গুরুত্বপূর্ণ যে কোনো ব্যক্তির বিরুদ্ধে বিচার শুধু তখনই হয় যখন তাদের চরম প্রতিপক্ষ ক্ষমতায় আসে এবং তারাই বিচার করে, এবং তারা ক্ষমতায় এসে তাদের পক্ষের যেসব লোক আগের জমানায় বিচার বিচার হয়েছিল এবং দোষী সাব্যস্ত হয়েছিল তাদেরকে বেকসুর খালাস করে দেয়, মাফ করে দেয়। তো এটাই হচ্ছে সবকিছুই রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করে। এখানে আইন একদিকে বা ওই দিকে চলবে বা আইন তার নিজস্ব গতিতে চলবে, এসব কথা হচ্ছে মানে আমি বলছি বকবাস কথা। কারণ এগুলোর কোনো মানে হয় না বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, এগুলোর কোনো মানে হয় না। এভরিথিং ডিপেন্ডস অন গভর্নমেন্টস গুড উইল, পলিটিক্যাল উইল। যারা যারা তাকে আটকের দাবি জানাচ্ছে, সে এনসিপি, জামাত ইসলামী বা ইনকিলাব মঞ্চ নামে একটা সংগঠন আছে, আরো অনেকে, অনেক রাজনৈতিক দল যেগুলো আওয়ামী বিরোধী রাজনৈতিক দল হিসেবে পরিচিত, তাদের অনেকের বক্তব্য বা সোশ্যাল মিডিয়াতে যে আলোচনা হচ্ছে যে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব কি এমন শক্তিমান ব্যক্তি যে তাকে সেফ এক্সিট দিতে হবে। ডক্টর ইউনূসের ক্ষেত্রে আমরা জানি তিনি মার্কিন এজেন্ট অথবা আন্তর্জাতিক শক্তির নানান ধরনের এজেন্ডা তিনি বাস্তবায়নের জন্য ক্ষমতা নিয়েছিলেন, তার সাথে এক ধরনের বোঝাপড়া হয়েছে। এটা এখন ওপেন সিক্রেট যে তার বিরুদ্ধে একের পর এক মামলা করা হলেও মামলা কোনোটি গ্রহণই করা হয়নি, কোনোটি গ্রহণ করার পরে সেগুলো খারিজ করে দেওয়া হয়েছে। অসংখ্য মানুষ সেগুলো মামলা করতে গেছেন। ইভেন তার উপদেষ্টা পরিষদের যেসব সদস্য ছিলেন তাদের বিরুদ্ধেও কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, অসংখ্য অভিযোগ থাকা সত্ত্বেও। তো তার তো একটা এক ধরনের ব্যাখ্যা আছে। আমরা বলছি না রাষ্ট্রপতি শাহাবুদ্দিন অবশ্যই অপরাধী, কিন্তু তার বিরুদ্ধে তো অভিযোগ ছিল। তো অনেকে বলছেন যে তাকে কেন, মানে বিএনপির সাথে কি আসলে কোনো ধরনের সমঝোতা হয়েছে? আর যদি হয়ে থাকে, যে তিনি কি এমন শক্তি এখন মানে হোল্ড করছেন যে তাকে সেফ এক্সিট দিতে হবে? আপনি কি মনে করেন? আমার মনে হয় না যে তিনি এমন এক কোনো শক্তি। কিন্তু যখন দল থেকে মনে করা হয়েছে বা দল বা দলের বাইরে যারা আছে বিএনপির সাথে, তারা যখন যদি মনে করে থাকে যে এই বিশেষ করে শেখ হাসিনা দেশে ফিরবে, এই ঘোষণার পর শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি মানে হিসেবে রেখে দেওয়া একটু ঝুঁকিপূর্ণ, কারণ তার হাতে কোনো ক্ষমতা না থাকলেও তিনি কিছু কিছু জায়গায় কিছু করে ফেলতে পারেন, এ ধরনের যদি একটা বয়ান সৃষ্টি করা হয়, হুম, তাহলে হুম, হুম। বিএনপি তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। কিন্তু তারেক রহমান সম্ভবত সেই অ্যাকশনকে আর বেশি দূর এগিয়ে নিতে চায় না, তিনি হয়তো ওখানেই এটা সমাপ্তি করতে চাইছেন। ঠিক আছে, শাহাবুদ্দিন চলে গেছে, আর ঘাঁটানোর দরকার নেই, এইটা এই মুহূর্তে যেটা মনে হচ্ছে। কিন্তু তার মানে এই না যে 2 মাস পরে দুদককে বলা হবে না যে তুমি এই তোমরা শাহাবুদ্দিনের বিরুদ্ধে একটা তদন্ত শুরু করো। ইসলামী ব্যাংকের যে হাজার হাজার কোটি কোটি টাকার যে লোপাট হওয়ার ঘটনা, সেখানে তার কোনো ভূমিকা ছিল কিনা, আলমের যে টেক ওভার, দখল ইসলামী ব্যাংক, সেটার পেছনে শাহাবুদ্দিনের কোনো ভূমিকা ছিল কিনা, সরকার সেটা করতেই পারে, দুদককে নির্দেশ দিতে পারে। এবং আমার মনে হয় না যে প্রাক্তন রাষ্ট্রপতি তেমন কোনো ইমিউনিটি আছে
যেটা তাকে এই ধরনের দুর্নীতির মামলা থেকে রক্ষা করতে পারে। তো এটা সরকার এগেইন যেটা আগেই বলছিলাম যে এটা সবই সরকারের সদিচ্ছার উপর নির্ভর করে। হুম, তারা হুম। যদি চায় শাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত এবং মামলা করতে পারে, তারা যদি রাজনৈতিক কারণে যদি না চায় তাহলে সেটা নাও করতে পারে। এই মুহূর্তে দেখে মনে হচ্ছে যে তারেক রহমান এটা চায় না, কিন্তু সেটা এই চায় কেন না মনে হচ্ছে অবস্থাটা। পেছনের কারণ কি হতে পারে? অনেকে বলেন যে তিনি যখন পদত্যাগ করেছেন তার আগে এক ধরনের সমঝোতা হয়েছে, এটা অনেকে বলছেন। হুম। আহ, যদি হয়ে থাকে কেন বা সেই সমঝোতা? এবং একই সঙ্গে আপনার কাছে প্রশ্ন, হয়তো প্রশ্নটি পূরণ হতে পারে, আহ আসলে কি তিনি কিছু করতে পারতেন শেখ হাসিনা ফেরার ক্ষেত্রে? অথবা এর পেছনে কারণ এটি কিনা যে তড়িঘড়ি করে স্পিকারকে ডেকে নিয়ে আসা হলো, তিনি ট্রিটমেন্টে ছিলেন আহ শুক্রবারের মধ্যে, ওই দিন শর্ট নোটিশে তাকে সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করতে হলো। আসলে কেমন কোনো বিষয় জড়িয়ে রয়েছে কিনা বা ছিল কিনা? না, আমার তো মনে হয় যে এটা একটা মানে কোনো একটা ভয় থেকে এই কাজটা করা হয়েছে। কারণ তারা যদি শাহাবুদ্দিনকে আওয়ামী লীগের নমিনি বা আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে যদি তাকে সরাতে চায়, সেটা তো আগেই করতে পারতো। হুম, হুম, সংসদ অধিবেশন যাওয়ার পরপরই তারা সেটা করতে পারতো। রাষ্ট্রপতি ভাষণ দিলেন এবং তারপরেই তারা এই প্রক্রিয়াটা শুরু করতে পারতো যে ঠিক আছে, কাজ শেষ, এবার আপনি যান, আমরা আমাদের আহ, রাষ্ট্রপতি মনোনীত করব। এবং তিনি এটা তো ওই সাক্ষাৎকারে বলেছিলেন যে সরকার যদি চায় আমি সানন্দে পদত্যাগ করব। তো রাস্তা হুম, তো হুম, হুম। খোলা ছিল, তারা করেনি কেন? তারা নিশ্চয়ই চেয়েছে যে না, তাকেই রেখে দিতে। তো হঠাৎ এই নীতি পরিবর্তন হলো কেন? সেখানে আমার মনে হয় যে এই শেখ হাসিনা ঘিরে ঘটনাটা একটা ফ্যাক্টর হতে পারে। যদিও তার কোনো ক্ষমতা নেই, হয়তো অনেকে ভেবেছেন যে মানে 5ই আগস্ট 2024 সালে আপনার মনে আছে যে খালেদা জিয়া মুক্তি পেয়ে গেল, কিসের বলে মুক্তি হুম, হুম। পেয়ে গেল? রাষ্ট্রপতির কোনো রাজনৈতিক এক আদেশে। আদেশে। তো হুম, রাষ্ট্রপতির তো সেরকম কোনো ক্ষমতা নেই একজন সাজাপ্রাপ্ত আসামিকে তার সাজা মওকুফ করে দিতে, আনলেস তারা আবেদন করে ক্ষমার জন্য। তো সেরকম তো কোনো হুম, হুম। আবেদন আসে না। তখন কোনো দেশে কোনো সরকারই নেই। সেই আবেদন মঞ্জুর তো করা আগে সরকার, তারপরে রাষ্ট্রপতি সেটাতে সম্মতি দেন। তো যাই হোক, তো সেটা হয়েছে। তো এখন তারা কি মনে করছে যে এই কাণ্ড তো উনি আগেই করেছেন, আমাদের পক্ষে করেছেন, এখন আমাদের বিপক্ষে করতে পারেন কিনা? কিন্তু 24 সালের বাস্তবতা আর 26 সালের বাস্তবতা তো একই না। 24 সালে তিনি সেটা করতে পেরেছিলেন কারণ যারা যারা ক্ষমতার কেন্দ্রে তখন, তারা চাচ্ছিল যে সেটা তিনি করুক। কিন্তু এখন যারা ক্ষমতা কেন্দ্রে, তারা তো চাইবে না যে তিনি হাসিনার পক্ষে কোনো পদক্ষেপ নিক। কাজেই তিনি কিন্তু যারা মানে সরকার, সরকারের ইচ্ছার বিপক্ষে রাষ্ট্রপতি কিছুই করতে পারেন না, কিছুই পারেন না। এটা এই রাষ্ট্রপতি কেন, কোন রাষ্ট্রপতি পারেনি। আর এখানে যদি তারা মনে করে যে শাহাবুদ্দিন কোনো একটা রাজনৈতিক ক্ষতি করে বসতে পারে, তাহলে তো ব্যাপারটা আরো ভয়ানক হয়ে গেল। কাজেই তাদের শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার পিছনে ওই চিন্তা কাজ করে থাকতে পারে। কিন্তু আমার মনে হয় যে এটা মানে একটা সমঝোতা হয়েছে। সমঝোতা না হলে এই এই 2-3 দিনের ব্যাপারটা থাকতো না। এটা আগেই তাকে বলতে হয়, এখনই আপনি যান, অথবা মানে পদত্যাগ করার পরই তার বিরুদ্ধে মামলা টামলা নোটিশ আমরা পেয়ে যেতাম। কিন্তু এখনো সেটা হতে পারে। এটা একটা উড়িয়ে দেওয়া যায় না যে তার বিরুদ্ধে একটা তদন্ত শুরু হবে না। এটা হতে পারে, কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে সেটা হবে না। বিভিন্ন গণমাধ্যমে, আহ বিভিন্ন বলতে বিশেষ বিশেষ গণমাধ্যম, আমি নাম উচ্চারণ করছি না, এখানে হেডলাইন করা হয়েছে যে শেখ হাসিনার শেষ দোসর রাষ্ট্রপতির বিদায় বা পদত্যাগ। আপনার কি মনে হয় যে আসলে তার এই পদত্যাগের মধ্য দিয়ে শেখ হাসিনার দোসর হিসেবে আর কেউ রইলো না, বা তিনি ফিরে আসার ক্ষেত্রে নতুন কোন ধরনের জটিলতার মুখে পড়তে পারে? এখন তো যেভাবে তিনি বোল্ডলি বলছেন শেখ হাসিনা যে তিনি দেশে ফিরবেন, সেক্ষেত্রে কিছুটা হলেও ভাটা পড়েছে কিন্তু মনে হয় আপনার? না, কারণ আমার মনে হয় না যে শেখ হাসিনার এই ঘোষণার পেছনে শাহাবুদ্দিনের কোনো ভূমিকা ছিল, বা শেখ হাসিনা মনে করেছিলেন যে শাহাবুদ্দিন কোনো ভূমিকা পালন করবে। কারণ তিনি খুব ভালো করেই জানেন যে সরকারের ইচ্ছার বাইরে এই রাষ্ট্রপতি কোনো কিছুই করতে পারবে না। এটা তিনি জানেন, কারণ তিনি তো 15 বছর ক্ষমতায় ছিলেন, তার আগে 5 বছর, 20 বছর ক্ষমতায় ছিলেন। এই বিষয়ে আরেকটি প্রশ্ন করতেই হচ্ছে, মানে যা গুঞ্জন বা যেগুলো ছড়াচ্ছে যে একটা রহস্য মানুষ খুঁজে পাওয়ার চেষ্টা করছে। আহ, যখন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব তুরস্ক সফরে, ঠিক সেই মুহূর্তে রাষ্ট্রপতির বিষয়ে এই সিদ্ধান্তগুলো নেওয়া হলো এবং কার্যকর করা হলো। সেনাপ্রধান ফিরলেন শনিবার, শুক্রবারের মধ্যে সবকিছু কমপ্লিট করা হলো। এটি কোনো বিশেষ বার্তা আসলে দেয় কিনা?
এটা আমার মনে হয় যে সেনাপ্রধানের অনুপস্থিতি একটা ফ্যাক্টর হতে পারে টাইমিং এর ব্যাপারে। কারণ এই সেনাপ্রধান সব সময় চেয়েছেন যে যেন সাংবিধানিক ধারাবাহিকতা ভাঙা না হয়, এবং তিনি কিন্তু প্রেসিডেন্টকে ক্ষমতায় তখন 2024 সালে তিনি প্রেসিডেন্টকে সম্পৃক্ত করেছেন পুরো বিষয়ের সাথে। কাজেই হয়তো বিএনপি মনে করে থাকতে পারে যে সেনাপ্রধান যদি দেশে থাকে তাহলে হয়তো তিনি যখন জানতে পারবেন যে এরকম একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, তিনি হয়তো এখানে এসে বাধা দিতে পারেন, বা অ্যাটলিস্ট তার বিপক্ষে একটা যুক্তি তিনি তারেক রহমানের কাছে তুলে ধরতে পারেন কেন তারা চান না যে রাষ্ট্রপতিকে সরানো হোক। আম, হতে পারে এটা, আম, যে তার অনুপস্থিতি একটা সুযোগ বলবো না, বলবো একটা মানে কাজে আনপ্লেজেন্ট লাগানো। পরিস্থিতি পরিস্থিতির সৃষ্টি যাতে না হয় সেজন্য তার অনুপস্থিতিতে কাজটা সারা হয়েছে। এমন হতে পারে যে সেনাপ্রধানই বলেছে যে এখন সবকিছু না করে আমি যখন থাকবো না তখন করো, তাহলে আমার কোনো ডিরেক্ট ভূমিকা এখানে থাকবে না। কাজে আমি মনে করি যে ওয়াকার সার্ভ করেছে এই অভ্যুত্থানের কজটাতে, সে সার্ভ করেছে, এবং ইউনূসের গভর্নমেন্টকেও সে সাপোর্ট দিয়েছে, এবং বিএনপির ক্ষমতা নেওয়ার প্রক্রিয়াতেও সে আম, মানে তার দায়িত্ব সে পালন করেছে। কাজেই তাকে মানে তার উপর নাখোশ হওয়ার কোনো কারণ আমি বিএনপির দেখি না। তার উপর নাখোশ হওয়ার একটাই কারণ, মানে একটাই গ্রুপ আছে, সেটা হচ্ছে আওয়ামী লীগাররা। কারণ তারা মনে করে যে ওয়াকার তাদেরকে তাদের সাথে বেইমানি করেছে এই অগস্ট তাহলে মাসে এই গিয়ে। আশঙ্কা করা হচ্ছে কেন যে তিনি নিজেও হয়তো ফুল টাইম সার্ভ করতে পারবে না তার চাকরির মেয়াদটা? এটা কারণ হচ্ছে অনেকে মনে করছেন যে যদি রাষ্ট্রপতি যান তাহলে সেনাপ্রধানকে যাওয়া উচিত, কারণ তাহলে বিএনপি তাদের পছন্দ মতো মানে এই দুইটা পদে, যদিও রাষ্ট্রপতির পদ একদিকে গুরুত্বপূর্ণ কারণ এটা সর্বোচ্চ পদ, কিন্তু আরেকদিকে এটা গুরুত্বহীন কারণ তার কোনো নির্বাহী ক্ষমতা নেই, কিন্তু তারপর একটা প্রতীকী মানে মূল্য আছে রাষ্ট্রপতি। আর এদিকে সেনা প্রধানের তো শুধু প্রতীকী না, আসল আম, মূল্য আছে সেনাবাহিনী পদে। সেখানেও তারা হয়তো চাচ্ছে যে এই মুহূর্তেই মানে যত তাড়াতাড়ি সম্ভব এই পরিবর্তনটা আনা, যাতে বিএনপি মানে নিজস্ব পছন্দ মতো। কারণ আপনি সব জায়গায় তো দেখা যাচ্ছে যে বিএনপি তার লোকজনকে দিয়ে বিভিন্ন রাষ্ট্রীয় এবং সরকারি প্রতিষ্ঠানে তার লোকজন নিয়োগ করছে। কাজে বিএনপির যে মানে রাষ্ট্রযন্ত্র দখলের যে প্রক্রিয়া, যেটা সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্র দখল করে নিয়েছিল, বিএনপি সেইভাবেই রাষ্ট্রযন্ত্রটা তার নিয়ন্ত্রণে নিচ্ছে একইভাবে। এবং সেখানে যদি সেনাপ্রধান শেখ হাসিনা নিয়োগপ্রাপ্ত লোক হয়ে থাকে তাহলে ওয়াই নট তারেক রহমানের নিয়োগপ্রাপ্ত লোক, সেটার জন্য আরো 6-7 মাস কেন ওয়েট করতে হবে? হতে পারে। আম, কিন্তু এই আমরা মুহূর্তে কিন্তু আমি কিন্তু দেখি না যে ওয়াকারুজ্জামান বিএনপি না বসার কোনো কারণ আমি দেখি না। কারণ তিনি পুরো হবে। মানে 2 বছর যা যা মানে তাদের ক্ষমতার উত্তরণের জন্য যা যা করা দরকার তিনি সবই করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় সেটিও এখন টক অফ দ্য কান্ট্রি। সেখানে একজন জিএস রয়েছেন ছাত্র সংসদের সালাউদ্দিন আমরা, নিজেই শিবিরের কি একটা শব্দ ইউজ করেন, মানে তিনি তিনি শিবির করেন, শিবির হিসেবে মনোনীত প্রার্থী হয়ে তিনি নির্বাচিত না হলেও তো সে যা ইচ্ছে তাই করে যাচ্ছে। মনে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের হাতের চেয়েও তার হাত লম্বা। সেখানে তো আবার কোনো ধরনের স্টেটমেন্ট দেখছি না সরকারকে। তারপরে সেই ক্ষেত্রে আবার কেন ছাড় দেওয়া হচ্ছে? বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জামাত এনসিপির ক্ষেত্রে কোনো জায়গায় তো চুপ থাকছে বিএনপি। এখানে একটা মানে ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যারাই কাউকে আক্রমণ করছে, এই সালাদিন আম্মার হচ্ছে একজন প্রাইম এক্সাম্পল, যে সে কিন্তু অনবরত এটা গত বছর ধরে থেকেই সে করে আসছে। রাকসুর জিএস নির্বাচিত হওয়ার পর থেকে কিন্তু তার এই চেহারা দেখা যাচ্ছে, ছাত্রদেরকে পিটানো, টিচারদের উপর চড়াও হওয়া, তাদেরকে পদত্যাগে বাধ্য করা, এই ধরনের, হ্যাঁ এই ধরনের কাজ সে করে আসছে, এবং সে হচ্ছে একটা মব নেতা। এখন এই মব নেতা ইউনূসের আমলে সবকিছুতে পার পেয়ে গেছে, সব মবই পার পেয়ে গেছে। ইউনূস অন্যদিকে তাকিয়েছিল, বা না তাকে অন্যদিকে তাকিয়ে না থাকলেও সে এটাকে মানে পছন্দই করতো মনে হচ্ছিল, কিন্তু এখন তো সেটা হওয়ার কথা না। তো এখন সে কেন পার পেয়ে যাচ্ছে এইসব করে? এটার একটাই কারণ হতে পারে যে বিএনপিও যারাই নিজেদেরকে জুলাই বিপ্লবী বলে মানে উপস্থাপন করে, এবং যখনই কাউকে আক্রমণ করে ফিজিক্যালি বা ভার্বালি, তাদেরকে আওয়ামী লীগ বা আওয়ামী দোসর বলে ট্যাগ দেয়, তখনই কেউ আর হাত দিতে চায় না, তখনই তারা মনে করে যে এটা এটা জায়েজ। যারা জুলাই সমর্থক
তারা যা খুশি তা করতে পারে, যতক্ষণ তারা তাদের প্রতিপক্ষকে, যাদেরকে আঘাত করছে, তাদেরকে আওয়ামী লীগ বলে অভিহিত করতে পারে। সবই জায়েজ। তো এটা হয়ে গেছে নতুন এক ধরনের ফ্যাসিজম। যদি আপনারা বলেন যে আওয়ামী লীগ আমলে যা হতো সেটা এক ধরনের ফ্যাসিজম, তাহলে এটা হয়ে গেছে নতুন এক ধরনের ফ্যাসিজম, যে আপনি একটা গোষ্ঠীকে, একটা রাজনৈতিক গোষ্ঠীকে শত্রু হিসেবে চিহ্ন করে তার উপর নির্যাতনটাকে জায়েজ করে দিচ্ছেন। যা খুশি তাই করতে পারবেন, যতক্ষণ আপনি বলতে পারছেন যে ও হচ্ছে আওয়ামী দোসর, ও হচ্ছে ছাত্রলীগ, ও হচ্ছে এই লীগ। লীগ শব্দটা আপনি অ্যাড করতে হুম, হুম। পারলেই আপনার 7 খুন মাপ। তো এটা খুবই বিপজ্জনক একটা অবস্থা। এটা ইউনূসের আমলে চলছিল, কিন্তু ইউনূস তো ইউনূস, তার কোনো জবাবদিহিতা ছিল না। এই সরকারের তো জবাবদিহিতা আছে, তো নির্বাচিত সরকার, এত সংসদীয় সরকার। আর সংসদে কার কাছে জবাবদিহি করবে? জামাত, এনসিপি, তারা তো মহাবের রাজা। এখন ব্যাপারটা হয়ে যাচ্ছে, জবাবদিহিতার জন্য আপনার সুশীল সমাজ, মিডিয়া, এরা ছাড়া আর কেউ নেই। এই সরকারকে জবাবদিহিতার মুখে দাঁড় করানোর জন্য সুশীল সমাজ এবং নাগরিক সমাজ বলতে যেটা বোঝায়, এবং মিডিয়া, এটা ছাড়া কিন্তু কোনো রাস্তা নেই। কিন্তু সেখানে সেইটা হচ্ছে কিনা সেটাই প্রশ্ন। যদিও এই আম্মারের উপর যে রিপোর্টিং যেটা হচ্ছে তার কর্মকাণ্ডের উপর, এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা মিডিয়া কিন্তু নেগলেক্ট করছে না বা এড়িয়ে যাচ্ছে না। যেমন আজকেই একটা হুম। বড় রিপোর্ট আছে এই টাইমস অফ বাংলাদেশে, এই সমকালও আম্মারের আছে, সমকালও সমকাল আছে, আছে। প্রথমত হ্যাঁ, আছে, মোটামুটি সব পত্রিকায় এটা মোটামুটি একটা ভালো ট্রিটমেন্ট দিয়েছে। ট্রিটমেন্ট দিচ্ছে, কারণ তারাও মানে এটা থেকে এখন সরকার যদি এইগুলা আমলে নিয়ে অ্যাকশন নেয় এই আম্মারের বিরুদ্ধে, তাহলে এক জিনিস। আর যদি এটা সত্ত্বেও যদি তারা জিনিসটাকে এড়িয়ে যায়, ইগনোর করে, যে অ্যাজ ইফ কিছুই হচ্ছে না, তাহলে বুঝবো যে সেই ইউনূস সরকারের ভূত বিএনপি সরকারের ঘাড়ে ভালোভাবেই চেপে বসে আছে, এবং কিন্তু এটা সে বিএনপির আম্মার জন্য আবার ভালো। উল্টো, আম্মার আবার উল্টা থ্রেট দিচ্ছে। আম্মার এবং আম্মারের সহযোগীরা যেসব গণমাধ্যম নানান ধরনের প্রশ্ন তাকে করছে বা তার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন অ্যারাইজ করছে, তাদেরকে দেখে নেবে, হ্যাঁ, ওপেন সেটা সংবাদ তো। সম্মেলন। হ্যাঁ, তো এইগুলোও তো সরকারের আমলে নেওয়া উচিত, যে গণমাধ্যমের বিরুদ্ধে যদি এরকম হুমকি কেউ দেয়, তো এখানে তো একটা মানে প্রচ্ছন্ন একটা মানে আইন ভঙ্গের একটা ব্যাপার চলে আসে। আপনি তো একটা গণমাধ্যমকে বা এভাবে হুমকি দেওয়া মানে কি? তাদের বিরুদ্ধে একটা ভায়োলেন্স উস্কে দেওয়ার সামিল, তাই না? তো এইটা তো বেআইনি, এটা তো আইন পরিপন্থী। তাহলে তো আপনাকে তো ওই নিয়ে তাকে ব্যবস্থা নেওয়া উচিত, ওর অন্তত তাকে বলা উচিত, তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে জানানো উচিত যে এগুলো তিনি করতে পারেন না। তিনি একটা গণমাধ্যমকে মানে দেখে নেওয়ার মানেটা কি? তিনি কি বলছেন যে তিনি মামলা করবেন? তো মামলা করলে করেন। যদি কোনো মিডিয়া যদি তার মানহানি করে থাকে, মানহানি মামলা তারা করতেই পারে। মানহানি মামলা তো আর নতুন জিনিস না। আর যেহেতু সব পত্রিকা এখন অনলাইনে আছে, সেহেতু এটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে পড়ে যাচ্ছে। সো মানে আইনি রাস্তা তার কাছে আছে। এখানে কেউ ওই মানে দেখে নেওয়ার হুমকি টুমকি দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। আপনি যদি মনে করেন যে আপনার যা আপনাকে নিয়ে যা ছাপা হচ্ছে সেগুলো ভুল কিন্তু সে এবং যখন আপনার হুমকি মানহানি দিচ্ছে, করছে। তখন তার নিশ্চয়ই আইনের জায়গা থেকে হুমকি দিচ্ছে, বিষয়টি এরকম তো মনে করার কোনো কারণ নেই, তাই না? না, আমি সেটাই বলছি যে তিনি যখন হুমকি হুম। দিচ্ছেন, যখন আইনের রাস্তা খোলা আছে, সেই রাস্তা না গিয়ে যখন আপনি হুমকি দেন, তাহলে আপনার উদ্দেশ্য ভালো না। তার মানে হচ্ছে যে পত্রিকা যা ছাপা হচ্ছে সেটা হুম। আপনি কোর্টে চ্যালেঞ্জ করতে পারছেন না, কিন্তু আপনি পেশি শক্তি দিয়ে সেটা দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন। ছোট একটা বিষয়ে আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই, এবারে ছোট করে উত্তরটা আশা করছি আমরা শেষ করবো। সেটা হচ্ছে যে ভারতে সফরের বিষয়ে নানান ধরনের সিদ্ধান্ত পরিবর্তন আমরা দেখছি আমাদের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে, অথবা তারা আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিল, মানুষের এক্সপেকটেশন বা মানুষের যেই ধারণা সেইটির সাথে মেলেনি। কিন্তু চলতি মাসেও প্রধানমন্ত্রীর ভারত সফরে যাওয়ার কথা ছিল, লোকের একটি গুঞ্জন ছিল, সেটিও আবার হয়তো পিছিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে আবার নরেন্দ্র মোদী ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছেন তারেক রহমান সাহেবকে, সেখানকার ব্রিক্স সম্মেলনে। সে বিষয়ে এখনো কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে আমরা জানতে পেরেছি। আপনার কি মনে হয় যে এটিও মোটামুটি এক ধরনের অ্যাভয়েড করার টেন্ডেন্সি থাকতে পারে, এবং যত জানা গেছে যে পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন? আহ, আপনার কি মনে হয় যে আসলে কি হতে যাচ্ছে? এখন তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন নরেন্দ্র মোদী ফেব্রুয়ারি মাসে ভারত সফরের জন্য, হুম। সব মানে পরিবার সহ। তো সেটার কোনো সাড়া তারেক রহমান দেননি। এই মাসে যাওয়ার কথা ছিল কি ছিল না এটা আমি শিওর না, এটা হয়তো একটা গুজব থাকতে পারে, কিন্তু ভারতীয় মানে মিডিয়াতে তেমন কোনো খবর আসেনি যে এটা হতে যাচ্ছে। কাজে এটাকে আমি একটা গুজব হিসেবে দেখবো।
তবে ব্রিক্স সম্মেলন যেহেতু ভারত এই ব্রিক্স সম্মেলনটাকে তারা হোস্ট, এবং নরেন্দ্র মোদী যেহেতু এই সম্মেলনের চেয়ারপারসন থাকবেন, তার একটা এখতিয়ার আছে যে ব্রিক্সের সদস্য না এমন দেশকে আমন্ত্রণ জানানো। যেমন G7 বলুন বা G20 বলুন, যারা হোস্ট তারা কিন্তু ওই গ্রুপের বাইরের দেশগুলোকেও, দেশ মানে কয়েকটাকে আমন্ত্রণ জানাতে পারে। তো এখন বাংলাদেশ কিন্তু আগেও মানে ব্রিক্সের সদস্য হওয়ার একটা ইচ্ছা ব্যক্ত করেছিল। সো নরেন্দ্র মোদী যখন ব্রিক্স সম্মেলনে তারেক রহমানকে ইনভাইট করে, এখানে না যাওয়া হবে একটা চরম বোকামি। কারণ ওখানে গেলে আপনার ইন্টারন্যাশনাল লিঙ্কেজ আরো বাড়বে, এবং আপনি আমেরিকার সাথে ভালো সম্পর্ক করছেন, পশ্চিমা বিশ্বের সাথে ভালো সম্পর্ক করছেন। ব্রিক্স হচ্ছে একটা বিকল্প ধারা, বিশ্ব বিশ্ব রাজনীতিতে বা ভূ রাজনীতিতে তারা হচ্ছে একটা বিকল্প ধারা। সেই বিকল্প ধারা যদি আপনি যোগ নাও দেন, যদি আপনি সদস্য নাও হন, হয়তো ব্রিক্স আপনাকে সদস্য করবে না, কিন্তু তাদের সাথে একটা সম্পর্ক গড়ে তোলা, সেটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে না। যদি না আমেরিকা তাদেরকে বলে, এই যে সার্জিও গোরে সে বলে যে ব্রিক্স থেকে দূরে থাকো, এবং সেটা যদি বাংলাদেশ গ্রহণ করে, তাহলে বোঝা যাবে যে আমেরিকান আধিপত্য চাই না, এই কথাটা টোটালি ভুল। এখানে আমেরিকান আধিপত্য আছে জানবো যদি আমেরিকান চাপে তারেক রহমান ব্রিক্স সম্মেলনে না যান। কিন্তু সেটা কি তিনি যদি, হওয়ার সম্ভাবনা আছে? সে ধরনের কিছু হওয়ার আশঙ্কা আছে? ট্রাম্প প্রশাসন কিন্তু ব্রিক্সকে মোটেই পছন্দ করে না, কারণ ট্রাম্প হ্যাঁ। প্রশাসনের আশঙ্কা হচ্ছে যে ব্রিক্স চাচ্ছে যে ডলারের বাইরে বিশ্ব হুম, হুম। বাণিজ্যে ডলার থেকে সরিয়ে নিতে, যেখানে অন্যান্য কারেন্সি দিয়ে বিশ্ব বাণিজ্য চালাতে। সেটা আমেরিকার জন্য একটা ব্যাপক বিপর্যয় হয়ে যাবে। বিশ্ব বাণিজ্য যদি ডলার হুম, থেকে হুম, সরে হুম। যায়, ডলার যদি বিশ্বের রিজার্ভ কারেন্সি থেকে বাদ পড়ে যায়, তাহলে এটা আমেরিকার জন্য বিশাল একটা বিপর্যয় হয়ে যাবে, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পর্যায়ে। কাজেই ট্রাম্প প্রশাসন এমনও হুমকি দিয়েছে যে যারা ডলার থেকে সরে যাবে, আমি ব্রিক্সকে শেষ করে দিব, এই ধরনের মন্তব্য সে করে। সো সো ট্রাম্প প্রশাসন ব্রিক্স পছন্দ করে না, এবং বাংলাদেশের সাথে তার সম্পর্ক কতটুকু গভীর সেটা আমরা পুরোটা জানি না, কিন্তু আমরা জানি যে খুবই খুবই ভালো সম্পর্ক গড়ে বাংলাদেশ তোলা। তো আবার আগ্রহী ব্রিক্স এ জয়েন করার জন্য। ব্রিক্স এর সদস্য পদের জন্য তো এক বাংলাদেশ আগ্রহী। এক সময় ছিল, এখন এই বর্তমান সরকার আচ্ছা। আগ্রহী হবে কিনা আমি জানি না, তবে আগ্রহী না হলে তারা ভুল করবে, এটুকু আমি বুঝি। কারণ ব্রিক্স একটা বিকল্প ধারা সৃষ্টি করেছে, সেটার সাথে বাংলাদেশের সম্পৃক্ত। হচ্ছে আমার কথা হচ্ছে যে সালাউদ্দিন আম্মারকে নিয়ে যদি প্রশ্ন করি যে তিনি কি প্রশাসনের চেয়েও তার হাত লম্বা, সরকারের চেয়েও তার হাত লম্বা, যা ইচ্ছে তাই করে যাচ্ছে? আর এমনি বিএনপির অনেক নেতা কর্মী রয়েছে, তারাও তো সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, চাঁদাবাজি করছে, সব মিলিয়ে এখন কেন এই পরিস্থিতি চলবে একটা নির্বাচিত সরকার এবং বিএনপি যখন ক্ষমতায়? আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন আমার শুভেচ্ছা। এখন যে জিনিসটা হয়েছে, মবের কথা বললেন আপনি, আহ, কারো কারো নামে বললেন যে তাদের ক্ষমতা কত বড়, লম্বা হাতটা কত বড়। আমি নিজেও অবাক হয়ে যাই যে আসলে কারা দেশ চালাচ্ছে। তারা কি দেশ চালাচ্ছে? তারা কথায় কথায় যেভাবে থ্রেট দিচ্ছে, কথায় কথায় যেভাবে টর্চার করছে, এই টর্চার এবং আপনার এই মানুষকে, অসহায় মানুষকে সমস্যায় ফেলা, এটা আসলে আমি আমি আসলে বুঝতে পারি না। যেমন ধরেন গতকালকে যে ঘটনাটা, তারা মব করতো ওপেন ডিক্লেয়ার দিয়ে। এটা পৃথিবীর নিয়ম, প্রকৃতিগত একটা মানে নেচার অফ রিভেঞ্জ যেটাকে বলি আমরা। তো সেটা হয়তো হবে, বাট আমরা কিন্তু এটা চাই না, এটা চাই না। আপনি দেখেন, ঘটনাটা দুঃখজনক, আমি অস্বীকার করছি না, কিন্তু এই ঘটনাটা ঘটার আগেও তাদের বক্তব্যগুলোকে যদি আপনি জোড়া লাগান, তাহলে আপনি দেখতে পারবেন যে কোন অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই 5ই আগস্টের পর থেকে যে এসব শুরু হয়েছে, আপনার রেভুলেশন কি বছর ব্যাপী হয়? 2 বছর 5 বছর ব্যাপী হয়? রেভুলেশন হয় 1 দিন 2 দিন 3 দিন। বাংলাদেশে রেভলিউশন হয়েছিল 3 দিন। 3 দিন কোনো সরকার ছিল না। সেই 3 দিনের হিসাব আমরা, আপনি বা অন্য কেউ করতে চাই না। আপনাকেও বলবো যে হ্যাঁ, 3 দিনে যেহেতু সরকার ছিল না, সেইখানে কি হয়েছে না হয়েছে আমরা আফসোস করব, আমরা চেষ্টা করবো এটার তথ্যপাত্র বের করতে। কিন্তু তারপরে থেকে যে শুরু হয়েছে ওপেন ডিক্লেয়ার দিয়ে, আপনার
এমপির বাসায় ডাকাতি, আপনার সাধারণ পাবলিকের বাসায় ডাকাতি, ডাকাতির পরে অ্যারেস্ট হওয়ার পরে সেই ছিনতাই করে আবার আসামিদেরকে আপনার তুলে নিয়ে যাওয়া, এই যে শুরু হয়েছে এগুলা, এটা শেষ কোথায়? আপনি ওই গ্রামে একটা কথা বলে যে ছিঁড়তে পারো না মুরগির ছাল, নাম হয়েছে শেখ জামাল। তো আপনার সারাক্ষণ আপনি মুখ দিয়ে বলছেন আপনি এই করবেন সেই করবেন সেই করবেন। তো এই যে এরকম একটা ঘটনা, এটা অপ্রত্যাশিত প্রত্যাশিত। আপনি যদি বলেন যে এই দুইটা শব্দ একসঙ্গে কেন বললেন, হ্যাঁ ঘটনা যে কোনো কিছু, মারামারিটা আমরা অপ্রত্যাশিত মনে করি যে এটা মারামারি ঠিক না, গায়ে হাত তোলা ঠিক না, কিন্তু আপনি প্রতিদিন প্রভোগ করছেন, প্রতিটা মুহূর্তে প্রভোগ করছেন, যাকে খুশি তাকে প্রভোগ করছেন। তাহলে এইভাবে তো আসলে বলছে ছাত্রদল যুবদল করেছে, প্রমাণ দিতে পারে না, প্রমাণ দিক, যেই করেছে করেছে তো একজন ছাত্রদল যুবদল, ছাত্রলীগ যুবলীগ, অথবা তার নিজ দলের কেউ, অথবা সাধারণ মানুষ কেউ। এটা তো কি মানে অত্যাচারের চরম পর্যায়ে গেলে আপনি দেখেন একটা মির্জা আব্বাস, উনি ধরেন অনেক দুষ্ট প্রকৃতির মানুষ, ধরে নিলাম, আপনি তো প্রতিদিন তাকে মেরে ফেলতে পারেন না, প্রতিদিন তো তাকে বাজে কথা বলতে পারেন না। আপনার হাতে যদি পাওয়ার থাকে আপনি পাওয়ারের ইউটিলাইজ করেন, আপনি তাকে আইনের হাতে তুলে দেন। আপনি প্রতিদিন যে ধরনের কথা বললে একটা সম্মানী লোক অসম্মানিত হয়। আপনি দেখেন আজকে মির্জা আব্বাস সাহেব আজকে কয় মাস যাবৎ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই যে এটা কি একে কি আমি মানুষ বলবো? ইসলাম বা যে কোনো ধর্ম, তারা কি এইভাবে প্রভোগ করার কথা বলে যে তুমি একজনকে প্রভোগ করতে করতে মেরে ফেলো? এই জিনিসগুলোর অবসান হওয়া উচিত। আমি মানে গতকালকের ঘটনার নিশ্চয়ই লাইভ ফুটেজ আছে, অনেক কিছু আছে, আমি বিচার চাই, বিচারের পাশাপাশি আমি ওই বিচারটাও চাই যে আপনি কেন মারামারিটাকে ওয়েলকাম করছেন। আপনি বলেন তো আমি একটা দল করি, আপনি ভেতরে ভেতরে কোনো দল করলেও প্রকাশ্যে করেন না, কারণ আপনি একজন সাংবাদিক। আপনি যদি আমাকে আমার দলের, লাইক আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি পৃথিবী ছেড়ে চলে গেছেন, আপনি যদি আজে বাজে কথা বলার চেষ্টা করেন, নিশ্চয়ই আপনার সঙ্গে আমার এই যে সম্পর্কটা, এই যে এই সম্পর্কটা ওইভাবে থাকার কথা না, থাকবে না। তো এটা আপনাকেও আমাকে বুঝতে হবে, আমাকেও আপনাকে বুঝতে হবে। তো এই জায়গাটা তারা কেন বুঝে না? তারা মুখটাকে আপনি দেখেন যেখানে অসভ্য একটা বাজে গালি, সবচেয়ে কঠিন গালি পৃথিবীর, এই অসভ্যের মধ্যে সমস্ত গালিকে আপনি ফিল আপ করতে পারেন, আর কিছু বলতে হয় না। তাহলে আপনাকে কেন ইন্ডিভিজুয়াল গালি দিতে হবে? মাকে তুলে, বোনকে তুলে, বউকে তুলে, মানে নারী কুলকে তুলে গালি দিতে হবে? এবং আমরা এমন সমাজে বাস করি, নারীরাও কেউ কেউ তাদের ওই গালিটাই রিপিট করছে স্লোগান আকারে। অপোজিট ভাষণ কিন্তু এই গালি দেন। আপনি দেখেন ছাত্র দলের কোনো ছেলেকে আপনি এরকম গালি দিতে দেখেন, যুব দলের সে ওনারা বলে যে এরা চাঁদাবাজ, এরা দখলবাজ, কিন্তু এইভাবে গালি দিতে দেখেন, যেভাবে তারা গালি দিচ্ছে, এই গালির আমদানি তারা কোথা থেকে নিয়ে আসলো? একটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে, আমি 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 কি বলবো, আমার ভাষা নাই, আমার ভাষা নাই যে সে কোন পরিবারটা বিলং করে। তো তাহলে আমার প্রশ্ন, রিফাত চৌধুরী মনি, আপনি বলছেন যে আসলে দেশ কারা চালাচ্ছে? আমরা তো জানি বিএনপি চালাচ্ছে, বিএনপি ক্ষমতায়, তাহলে বিহাইন্ড দ্য স্ক্রিন, পিছনে অদৃশ্য কোনো শক্তি কি সবকিছু নিয়ন্ত্রণ করছে? তাহলে না হলে সালাউদ্দিন আমরাদের মতো মানুষ তারা দিনের পর দিন এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড করে, অনৈতিক কর্মকাণ্ড করে তারা একেবারে বীর দর্পে সবকিছু ঘটিয়ে বেড়াচ্ছে, তাহলে সেখানে প্রশাসন কোথায়, সরকার কোথায়? আমার যে প্রশ্নটি ছিল, কেন সরকার পারছে না, কেন আপনারা পারছেন না এগুলো নিয়ন্ত্রণ করতে? প্রশাসন সরকার সবই আছে, আমাদের একটা চক্ষু লজ্জা, চোখের পর্দা একটা বলতে যে শব্দটা, এটা কাজ করে। মনে হয় যে 2 বছর আগে একটা ছেলেরা মেয়েরা এরা একটা দেশের সম্মুখভাবে গেছিল একটা যুদ্ধের ময়দানে, আচ্ছা এদেরকে যতটা পারি স্যাক্রিফাইস করি। স্যাক্রিফাইসের মানে এই না যে আপনি যা খুশি তাই করবেন, স্বাধীনতা মানে এই না যে আপনি যা খুশি তাই ব্যবহার করবেন। তো এই স্বাধীনতাকে এখন আমি মনে করি, স্বাধীনতা, রাষ্ট্রের স্বাধীনতা কি আপনাকে একটা পর্যায় পর্যন্ত স্বাধীনতা দিবে, সেই পর্যায়টা সীমাটা লঙ্ঘন করলে কিন্তু আপনি রাষ্ট্রের আইনের অনুশাসনের আওতার মধ্যে আসবেন। এটাই কিন্তু রাষ্ট্রের ফয়সালা। তো সেই ফয়সালায় 2 দিন আগে 2 দিন পরে
আমি করলে আমি আসবো, আপনি করলে আপনি আসবেন, তারা করলে তারা আসবে। আর আপনি মনে করেন না যে ছাড় দিবে কিন্তু ছেড়ে দিবে না, মানে কোনো না কোনো ভাবে বিএনপি সরকার শুধু দেখছে। আপনি 2 বছর যাবত আমরা গালির মধ্যে আছি। আমরা যে কোনো আন্দোলনের যে নেপথ্যে কারা ছিল, আমরা যে ছিলাম, আমরা যে ছাত্র দিয়ে যুব দিয়ে সাপ্লাই করে তাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে যে এই আন্দোলনটা করেছে, তারা মনে করেছে সবই তারা। পিছনে একটা তাকায় দেখুক, আপনি দেখেছেন তো একটা দল গঠন করার পরে এনসিপি যে কয়েকটা মিটিং করেছিল আপনার শেরাটনের সামনে, যমুনার সামনে বা কিছু এই জায়গাগুলা, আপনার কয়টা লোক হয়েছিল? তো তারা তারা যতক্ষণ বলবে তাদের লোক কয়টা? তাহলে আপনার মনে করেন হবিগঞ্জে এই ঘটনা ঘটার সময় তাদের লোক যদি বেশি থাকতো নিশ্চয়ই তারা ছেড়ে দিত না। তো এই 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 ধরনের কাজ গুলা তারা করছে, তাদের আমার মনে হয় যে এখন রশি টানা উচিত, মুখের লেভেলে আপনার বেড়া দেওয়া উচিত, এর চেয়ে বাড়া উচিত না আমি মনে করি। আহ, তারা এই বিষয়টিকে মব বলছে, এবং এটি তো সোশ্যাল মিডিয়ায় ঘুরে গেছে। যারা মব করেছে এতদিন তারা এখন মবের শিকার। আবার এটাও সত্য কথা, মব যে শুধুমাত্র এনসিপির নেতা কর্মীরাই করেছে তাও না, এখানে জামাত শিবিরের লোকজন ইনভলভ ছিল, অন্তত গত 1.5-2 বছর ধরে যা চলছে। এবং সাম্প্রতিক সময়ে এসে এটিও হয়তো আপনার কাছে অপ্রিয় লাগতে পারে, আহ অবশ্যই ছাত্রদল যুব দলের নেতা কর্মীরাও মব করছে, আমরা বিভিন্ন জায়গায় দেখছি। অনেক প্রমাণও রয়েছে, যথেষ্ট প্রমাণ রয়েছে। আহ আজকে অনেকে বলছেন যে অবশ্যই আমরা এই ঘটনা নিন্দা জানাই, এনসিপির উপরে যে হামলা হলো, কিন্তু অনেকে বলছেন, যেমন আপনিও বললেন, যে প্রকৃতির প্রতিশোধ বলে তো একটা কথা আছে। তা আজকে তারা যেমন করছে তাদের উপরে সেটি চলছে। যশোরে জামাতের এমপি এবং তার কন্যাকে ঘিরে রাখা হলো, এলাকাবাসী ঘিরে ধরলো, এটাও আমি মনে করি যে একটা প্রতিদান। কিন্তু ছাত্রদল যুবদল যা করছে, তারাও কি এই ধরনের মবের শিকার হবে না ভবিষ্যতে? প্রকৃতির প্রতিশোধটাকে তাদের উপরেও বললাম, আমি পড়বে না? আমি তো বলি নাই যে কোনো একটা সংগঠন শুধু আপনার নেচারের শিকার হবে। এইখানে নেচারের রিভেন্সের শিকার প্রত্যেকেই হবে। আপনি কি করেছেন আপনি জানেন, আর আপনার গড জানে, আমি হয়তো জানি না, বাট Right. আপনি কিন্তু একদিন এইটার শিকার হতে পারেন। তাই বলে একটা সভ্য রাষ্ট্র থেকে আমরা কি, সাধারণ মানুষ যারা আছি তারা মানে প্রকৃতির উপরেই নির্ভর করে থাকবো? দেশে আইনের শাসন কি প্রতিষ্ঠা হবে না? কেন আমি এই প্রশ্ন করছি? নির্ভর চৌধুরী মনি, আপনি একজন আইনজীবী না হলেও আপনার আপনার আইনের ডিগ্রি রয়েছে, এটা হয়তো অনেকেই জানেন না। আপনার পিএইচডি ডিগ্রিও রয়েছে, আপনি সেটা ব্যবহার করেন না, সেটা হয়তো আপনার রুচিশীলতার জায়গা থেকে। আমার যে প্রশ্ন সেটি হচ্ছে যে, ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, তার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে। তিনি দুর্নীতি করেছেন কি করেননি এটি আদালত কর্তৃক প্রমাণিত হবে। ধরে নিলাম তিনি দুর্নীতিবাজ বা তিনি দুর্নীতি করেছেন, কিন্তু পুলিশ চার্জশিট দিবে, বিচারিক প্রক্রিয়ায় জামিন হবে কি হবে না সেটি মানুষ তাকিয়ে থাকে। কিন্তু ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহর গত পরশুদিন জামিন হলো, সব ধরনের প্রসিডিউর মেনটেন করা হলো, আপিল বিভাগ থেকে জামিনের অনুমতি মিললো, জেল গেটে বেল বন্ড পৌঁছালো, তাকেও ছাড়া হলো না। নতুন করে 30 ঘন্টা পর মামলা, আর একটি ডাকাতি মামলা দেওয়া হলো। আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে যে, আমি ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহর একটি এক্সাম্পল হিসেবে মানে বিষয়টি তুলে ধরলাম। এরকম অসংখ্য মামলা রয়েছে, এখনো ডক্টর ইউনূস সরকারের সময় যা চলছিল এখনো তাই চলছে। আপনারা বলছেন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, এটা কি আইনের শাসন? আমি যত জানি যে বেল বন্ড জেল গেটে পৌঁছানোর পর 1 সেকেন্ডের জন্য কারো শক্তি নেই আটকে রাখার। বিএনপি আওয়ামী লীগ আমলে আমরা জানি যে জেল গেট থেকে বেরোনোর পর পরই সাদা পোশাকে পুলিশ ধরেছে, অসংখ্য নেতা কর্মীদের আপনাদের ধরেছে, সবই সত্য কথা। কিন্তু সেটি তো অনেকের ভাষ্যমতে ফ্যাসিবাদী সরকার ছিল। বিএনপিও সেই ফ্যাসিবাদিতার পথে হাঁটছে, যেমন ফ্যাসিবাদকে লঙ্ঘন করেছিল, মানে টপকে গিয়েছিল ইউনূস সরকার, এখন তার ধারাবাহিকতা চলছে। এটা এটা দুঃখজনক, আমি বলবো যে এইটা আইনের ব্যত্যয় ঘটানো হয়, এবং এটাই প্রথম না, এরকম হয়। আমি মনে করি যে বিএনপির এই ব্যাপারে সুদৃষ্টি দেওয়া উচিত, এবং বিএনপিকে যখন যে সরকার থাকে দেখবেন কিছু হালুয়া রুটি ভাগাভাগি করে খাওয়ার মতো লোক জুটে যায়। আপনি বিএনপির ত্যাগী নেতাদের এখন দেখবেন না, যারা বিএনপি করে নাই, এমন যে অন্য দল করেছে, আওয়ামী লীগও করেছে, তারা বিভিন্নভাবে ভালো আছে, বিভিন্নভাবে। তো সেইখানে
তারা যতদিন থাকবে সরকারকে বিপথে নেওয়ার চেষ্টা করবে। সরকারের অবশ্যই এই ব্যাপারে তটস্থ থাকতে হবে। আমি মনে করি যে যে কোনো আইনের লঙ্ঘন করা বিএনপি করতে চান না, কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে আমার মাকে যদি এখন জিজ্ঞেস করতাম যে আমি কি করব প্রতিশোধের ব্যাপারে, উনি বলতেন যে না, তোমার এই এই জায়গায় যাওয়া ঠিক হবে না, তুমি দেশের জন্য কাজ করো। তো এই যে যিনি বলেন যে আমি প্রতিশোধ চাই না, তবে আমি বিচার চাই, তো এই বিচারটা আমরা চাই। না, তাহলে তারেক রহমানের প্রতি নিঃসন্দেহে সাধারণ মানুষের অনেক ধরনের আস্থা ছিল, অনেক বেশি আস্থা ছিল। একটা বিপর্যয়ের পর 5ই আগস্ট একটি বিপর্যয়ের পরে ডক্টর ইউনূসের যে জঙ্গি শাসন মানুষ দেখেছে, সেই শাসন দেখার মধ্য দিয়ে মানুষের বড় এক্সপেকটেশন ছিল বিএনপির প্রতি। আজকে যিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি, তিনি নিজেও বলেছেন তার মায়ের উদাহরণ দিয়ে, তার ভাইয়ের উদাহরণ দিয়ে, যেটি আপনি বললেন, আহ সামারি হচ্ছে তিনি প্রতিহিংসা রাজনীতি বিশ্বাস করেন না। কিন্তু যা কিছু ঘটছে, মানুষ তো মনে করছে যে ডক্টর ইউনূসের সেই শাসনের ধারাবাহিকতা সম্ভবত এখনো চলছে, নইলে অসংখ্য মানুষ জামিন পাওয়ার পরেও একটা পর একটা পেন্ডিং মামলা যাচ্ছে। এবং ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ 30 ঘন্টা পর তাকে নতুন মামলায় দিয়ে দেওয়া হলো, উত্তরা থানায় হত্যা মামলা। এবং এগুলো তো আলটিমেটলি বিএনপির কাঁধে যাচ্ছে, তাই না? তো যারা হ্যাঁ, সরকারে থাকে তারা কি কখনো বুঝবে না যে এগুলো আসলে কোন দিক দিয়ে কি হচ্ছে? আমার মনে হয় যে বিএনপি, আপনারা তো সাংবাদিক, এটা বিএনপির নীতি নির্ধারক মহলের কাছে এই আর্জিটা যদি আপনারা জানান, এটা নিশ্চয়ই তারা জানবেন, বুঝবেন এবং করার চেষ্টা করবেন। সেটা কিছু আপনি 100টা কাজে তো 2-3টা 5-7টা 10-12টা আপনার হতে পারে, হতে পারে। আমি দুঃখ প্রকাশ করছি নাজমুল হাসান কলিমুল্লাহ সাহেবের জন্য, বাট এবং আশাও করছি যে আগামীতে এটা হবে না, ব্যর্থ। হয়তো তার কিছুদিন থাকতে হবে, এরপরে জামিনটা নিশ্চয়ই উনি বের হবেন। আপনি যখন সরকার দলীয় এমপি, নিশ্চয়ই আমরা আশাবাদী হতে পারি। আমি আমি এত দূরে যাই কেন, আমি আপনার কথাই বলি। আপনি ইন্টারিম সরকার থাকলে আপনি বের হতে পারতেন না, না, আমি অথচ কিন্তু আপনাকে কেন ধরা হলো? আমি কিন্তু ওই সরকারের সময় বেরিয়েছি, যখন দেশ বিদেশে প্রতিবাদ গড়ে উঠলো আমাদের কজনের বিষয়ে। হ্যাঁ, হ্যাঁ, ওই সময় বেরিয়েছে, কিন্তু তাদের টার্গেট ছিল আরো অন্যান্য মামলায় আটক দেখানোর, হয়তো প্রতিবাদের কারণে সেটি পারেনি। আচ্ছা, যাই হোক, আপনার সাথে যারা ছিল তারাও তো বের হয়েছে, পরে বের হয়েছে। হুম, হুম, হুম। তো সেটা তো জি। সরকারের একটা উদারতা অবশ্যই, ছিল। অবশ্যই, অবশ্যই, আমি তো বললাম যে অনেকে বের হচ্ছেন, এটাও বাস্তবতা। কিন্তু তার তুলনায় এখনো অসংখ্য মানুষ ভিড়ে মাটি বিক্রি করে জামিন নিচ্ছেন, আবার নতুন মামলা আটকে পড়ে যাচ্ছেন। তাহলে ওই টাকাগুলো তো তাদের জলে যাচ্ছে, এবং যে কষ্ট হচ্ছিল সেগুলো সব পণ্ডশ্রম হয়ে যাচ্ছে। মানুষ তো হতাশাগ্রস্ত হয়ে পড়ছে, আত্মহত্যার প্রবণতা বাড়ছে। এটিই বাস্তবতা। সেটাই, আপনি ভালো সেটা থাকবেন, নিশ্চয়ই মিস্টার চৌধুরী মনি। আমরা জি। জানাবো, সুযোগ থাকলে অবশ্যই জানাবো। জি, অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় দেশের দায়িত্বশীল একজন রাজনীতিবিদ হিসেবে আমি ব্যক্তিগতভাবে মনে অনন্ত অসীম চক্রান্তের কি কোনো শেষ হবে না? মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার তালিকা বিভিন্ন সময়ে করা হয়েছে। মুক্তিযোদ্ধার তালিকার সংজ্ঞা বিভিন্ন সময়ে পরিবর্তন করা হয়েছে। সবকিছু মিলে আমি যদি বলি, আমি আজকে যদি আমার বয়স আর চ্যালেঞ্জ করা ঠিক না, মুক্তিযোদ্ধা তালিকা এখন যেটা আছে প্লাস মাইনাস করে, শুধু ওই যে আওয়ামী লীগের আমলে যে মুক্তিযোদ্ধার অনেক মুক্তিযোদ্ধা এখানে ভুয়া হিসাবে নাম তুলছে, 2008 সনের আগে উভয় দলই ক্ষমতায় ছিল, বিএনপি, আওয়ামী লীগ এবং এমনকি জাতীয় পার্টি। অনেক যাচাই বাছাই করেই মুক্তিযুদ্ধ তালিকাটা করে ফেলছে। এখন যে সরকারে আসে বলে আগেরটা করছিল ভুল, কারণ তার কিছু স্বার্থ আছে, এর মধ্যে অর্থনৈতিক স্বার্থ আছে, রাজনৈতিক স্বার্থ আছে। এই স্বার্থের কারণে প্রত্যেক সময় মুক্তিযোদ্ধার তালিকাটা নিয়ে একটা প্রশ্ন তুলে। যদি নির্দিষ্টভাবে কোনো মুক্তিযোদ্ধা ভুলভাবে কোনো লোক মুক্তিযোদ্ধা হিসাবে ভুলভাবে তালিকায় উঠে থাকে, তাদের সম্পর্কে এটা মানে তদন্ত করে দেখা যেতে পারে।
কিন্তু একদম মুক্তিযুদ্ধের সমস্ত তালিকা ভুল। এখন আবার কই থেকে আইছে নাপিতের পুত নন্দীরা মুক্তিযুদ্ধরে ঠিক করে দিব, তার তালিকা ঠিক করে দিব। আমি এটাকে আমাদের জন্য অপমান মনে করি। এবং আমেরিকা আমাদের তালিকা করে দিবে কেন? তারা তো আমাদের আজকে যাই হোক, মুক্তিযুদ্ধের সময় তো আমেরিকা আমাদের দেশের মুক্তিযুদ্ধের শত্রু ছিল। তারা তো সপ্তম নৌবহর পাঠাইছিল আমাদের মুক্তিযুদ্ধকে চিরদিনের জন্য স্তব্ধ করে দিতে। তারা কেন আমাদের মুক্তিযোদ্ধা লিস্ট করবে? এই মাতবরি তাদেরকে কে দিছে? আর আমাদের দেশের বুঝি না ভাই। এখন তো সরকার, আমি যে কথাই বলবো সরকারি দলের মানুষ, আমি সরকারের বিরুদ্ধে বলতেছি না, এই জিনিসগুলো চিন্তা করা দরকার। আর সবচেয়ে বড় কথা হলো, যারা মুক্তিযোদ্ধা না এবং মুক্তিযুদ্ধ করার বয়স থাকতো, যারা মুক্তিযুদ্ধে যায় নাই এবং যারা রাজাকার আলবদর দালালের দলে ছিল, এরা সব সময় মুক্তিযুদ্ধ তালিকাটাকে বলছে আরে এটা তো একটা ভুয়া মুক্তিযুদ্ধ তালিকা। এই ষড়যন্ত্র যদি গভীরে গিয়ে মানুষ না দেখে, জানি আমি 100 বছর পরে এটা গভীরে গিয়ে দেখবে, কিন্তু খুব গভীর থেকে না ধরলে প্রথম দিন ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে অফ 16 ডিসেম্বর, ফ্রম 17 ডিসেম্বর 1971 মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে, যেটা আমরা বুঝতে পারি নাই। ক্ষমতার দর্পে হোক, জ্ঞানের অভাবে হোক, অথবা পরস্পরের প্রতিযোগিতামূলক কারণে হোক, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে 71 সনে 17 ডিসেম্বরেই স্বাধীনতা বিরোধী শক্তি চক্রান্ত করছিল, আজকে 55 বছর পরে এটা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত হচ্ছে। এটা বলে আর লাভ নাই, আমার চোখে পানি আসা যায়। এগুলো বইলা কি করব? আমেরিকা আমাদেরকে ঠিক করে দিবে মুক্তিযুদ্ধের ইতিহাস আর মুক্তিযোদ্ধার ইতিহাস। না, আমি এটা মানি না, আমি মানি না। এটা খুব বড় ধরনের ভুল হবে যদি সরকার এটাকে গ্রহণ করে, খুব বড় ধরনের ভুল হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস ঠিক আছে, যদি কিছু ভুল হয়ে থাকে সেইটা ধরেন, আমি মনে করি 1 লাখ মুক্তিযোদ্ধার মধ্যে বা 100 মুক্তিযোদ্ধার মধ্যে 2 জনের নাম হয়তো বা ভুল উঠছে, বা 2 জন ষড়যন্ত্র করিয়া বা টাকা পয়সা দিয়া বিভিন্ন ভাবে চালাকি করে 2টা নাম তুলে 2টা নাম কেটে দেন, কিন্তু 98% নাম ঠিক আছে। না হলে চলেন যে আমার সাথে চ্যালেঞ্জ করেন একটা থানাতে। আমার সাথে কে চ্যালেঞ্জ করবেন? একটা থানাতে চ্যালেঞ্জ করেন গিয়া, বৈষম্য যে মুক্তিযোদ্ধারা সব আসেন, সেইখানে প্রকৃত মুক্তিযোদ্ধারাও আসুক, একটা ওপেন স্থানে মাঠে বুয়ারা যারা আছে এরাও আসুক। বুয়ারা আসার এই সাহস পাবে না, কারণ রিয়েল মুক্তিযোদ্ধারা সব ধরবে, ওই তুই কে রে, ওই তো রাজাকারের বাচ্চা, ও কিসের মুক্তিযোদ্ধা? হ্যাঁ, টাকা পয়সা দিয়ে অনেক চক্রান্ত করে ভুল মুক্তিযোদ্ধার নাম তুলছে না, এটা আমি বলবো না, কিন্তু এটার সংখ্যা এমন না যে আবার নতুন করে মুক্তিযোদ্ধা গণতে হবে। যে সংখ্যাগুলো ভুলভাবে বা স্বার্থপরতার সাথে টাকা পয়সা দিয়ে চক্রান্তমূলক ভাবে তোলা হয়েছে, সেইগুলা নতুন করে কেটে দেওয়া হোক, সাক্ষী প্রমাণ নিয়ে। আপনি বলছেন যে যদি যুক্তরাষ্ট্র যে সহযোগিতা করতে চাইছে সেটি গ্রহণ করে, এটি ভুল হবে। সরকারের পক্ষ থেকে বা আপনার দল বিএনপির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে এই প্রস্তাব গ্রহণ করবে কিনা আমরা জানি না, এখনো তো কোনো ধরনের ফাইনাল কিছু হয়নি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে অনেক কিছুরই তারা নাক গলাচ্ছে, আরো অনেক কিছু রয়েছে বাকি, কিন্তু সবকিছু রেখে হঠাৎ করে এখন মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযোদ্ধাদের তালিকা সম্পর্কে এই আগ্রহ প্রকাশ করার কারণ কি? ডক্টর ইউনূস একটা কথা বলেছিলেন, নিশ্চয়ই আপনার মনে আছে, রিসেট বাটনে প্রেস করতে হবে। এটি তারই কোনো অংশ, বিশেষ কোনো ষড়যন্ত্র 5 আগস্টের পর থেকে যা চলছে? একটা কথা বলছেন যে আরো কিছু রয়েছে বাকি, এটা কিন্তু একটা গল্প। আমি আপনাকে এরকম ভাবে বলি যে একজন হাত দেখে গণক, যে কপালের লেখা দেখেও বলতে পারে, হাত দেখেও বলতে পারে যে তার কপালে কি লেখা আছে। একদিন সেই গণক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তখন দেখে একটা মাথার খুলি পড়ে আছে, মাথার সমস্ত চামড়া টামড়া চলে গেছে, শুধু খুলিটা পড়ে আছে। খুলিটার মাথার মধ্যে লেখা আছে অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে। গণক খুব চিন্তা করলো, একটা মানুষ মরে গেল, তার সবকিছু ধ্বংস, শুধু মাথার খুলিটার মাঝে লেখা আছে অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে। সেই চিন্তা করে সেই খুলিটাকে আইনা বাড়িতে আলমিরার, গ্লাসের আলমিরার ভিতরে রাখলো।
সে প্রত্যেকদিন সকালবেলা দেখে লেখার কোনো পরিবর্তন হয়েছে কিনা। না, লেখার কোনো পরিবর্তন হলে লেখা আছে অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে। রাতের বেলায় দেখে, তাতেও লেখা আছে অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে। এটা কোনো চেঞ্জ নাই। গণকের স্ত্রী ভাবে যে লোকটা কি পাগল হয়ে গেল। স্বামী স্ত্রীতে ঝগড়া হয়। একদিন স্বামী বাজারে গেছে, স্ত্রী পাশের বাড়িতে বেড়াইতে গেছে। পরে গেছে, ভাবি কেমন আছেন? ভাই আর কইও না, আমি তো ভালোই আছি, তোমার ভাই পাগল হয়ে গেছে। কি পাগল হয়ে গেছে? বললো যে একটা মানুষের মাথার খুলি সে প্রত্যেক দিন দেখে আর বিড়বিড় করে কি কথা বলে। তখন ওই বাড়ির যে পাশের বাড়ির মহিলা মনে করলো স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়া লাগাইয়া দিই। উনি একটা মুস্কি হাসি দিয়া বলল, আপনি তো জানেন না ভাবি, আমি তো ওই কলেজে পড়তাম সময় আপনার স্বামীও কলেজে পড়তো। ওই যে মাথার খুলি যে মেয়েটা, মাথার খুলিটা যেটা দেখছেন, এইটা তার প্রাক্তন প্রেমিকা ছিল। বাস্তবতার কারণে বিয়ে করতে পারে নাই, কাজেই সে তাকে বিয়ে করে নাই বলে সে আত্মহত্যা করছে। এই কথা কওয়ার সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলতেছে, গোলামের পুত, তুমি আমারে বিয়ে করছো আর মরা বেটির তুমি কপাল দেখো প্রত্যেক দিন রাখো। কয়ে বাড়িতে গেছে, গিয়া ওইটা আলমিরার থেকে বাইর করছে। বাইর করে এটা একটা চেয়ার ভিতরে ফেলা, এটারে খুব পাড়া, এটারে বানায় পাউডার বানাইছে, পাউডার বানায় ড্রেনে ফেলাই দিছে। স্বামী আইসা বলতেছে, দেখতেছে এটা দেখে, এটা কই পায় না খুঁজা। তখন স্ত্রী পিছন থেকে এসে বলছে, গোলামের পুত, তার তোমার প্রেমিকারে খুঁজা পাইবা না। কি হয়েছে? বলে, দেখ তো এটাকে ড্রেনে ফেলাই দিছে। ওই গণক হাঁটতে হাঁটতে বাড়ির ড্রেনের পাশে গিয়া দেখে একেবারে পাউডার হয়ে এটা পড়ে আছে। তখন গণককে বলল, ওই যে লেখা ছিল অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে, এটা পাউডার হওয়ার বাকি আছে। বাংলাদেশটা ভাই পাউডার হওয়ার বাকি আছে আমার কাছে মনে হয়। না হলে এত চরিত্রহীন, এত লম্পট, এত চোর গুন্ডা, এত চিটা, 5টা সি যাদের নামে আছে এরা হইল দেশের নেতা, এখন বিরোধী দল করে। একটা সি হইল কানিং, ক্লেভার, করাপ্ট, ক্রিমিনাল, এবং আরেকটা সি, 5টা সিটে ওইটা আমি বললাম না, চিটার। এই যে চিটারের দল, করাপ্টের দল, এইসব লোকেরা আজকে বাংলাদেশের সামনে এসে গেছে। রাষ্ট্র চালায় তারেক রহমান, বিএনপি, এটা ঠিক আছে, আমরা রাষ্ট্রের সরকার, কিন্তু বকলমে রাষ্ট্র চালাচ্ছে সেই সব ক্রিমিনাল ক্রাইমস এন্ড ক্রিমিনাল যে লোকেরা, যাদের পিছনে 71-এর শিল মারা আছে, কোনোদিন সেই শিল যাবে না। তুই আলবদর রাজাকারের বাচ্চা, এরা এখনো দেশ চালাচ্ছে, প্রশাসন এখনো তারা চালাচ্ছে, অর্থনীতি এখনো তারা কন্ট্রোল করছে। কাজেই দেশ ঠিক হচ্ছে না। তারা আজকে রাজশাহী ইউনিভার্সিটি দেখেন কি হচ্ছে। একটা ইউনিভার্সিটি এই হয়, প্রত্যেকটা ইউনিভার্সিটি মাদ্রাসা হয়ে গেছে। রাজাকারের বাচ্চারা সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো দখল করে নিছে। আর যতদিন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়গুলোতে রাজাকারের বাচ্চারা মাদ্রাসা বানায় রাখবে, ততদিন পর্যন্ত এই দেশের সাধারণ মানুষের জ্ঞান অর্জন করার কোনো জায়গা নাই। আমি তাই বলি যে দেশটার কপালে আরো দুঃখ আছে। এখানে আমেরিকা আসতে পারে। আজকের চুক্তি তারা করছে, যে চুক্তিটা করছে, এই চুক্তিটা কিন্তু আমি বহু আগে কইছিলাম যে বাঙালি জাতি বারে বারে বিদেশিদের দ্বারা আক্রান্ত হয়েছে, তাদের মায়েরা বোনেরা ইজ্জত হারাইছে। নীল সাহেবদের অত্যাচারে কেঁদে কেঁদে ছড়া বলছে, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, ধান ফুরালো, পান ফুরালো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। এই কথাগুলা বোধহয় ভবিষ্যতের আমাদের মায়েরা বোনেরা কেঁদে কেঁদে বলবে, যদি আমরা এখনো ঠিক না হই। এখনো যদি ঠিক না হই, আমাকে মানুষ ভোট দিছে, আমার দলকে মানুষ বিএনপি কে ভোট দিছে, নিশ্চিতভাবে সরকার আমরা চালাবো, তবে সমস্ত মানুষের সহযোগিতা আমরা নিব। এই ব্যাপারে আমরা দলমত করব না। এর অর্থ এই না যে বেত্তমিজ, বেতাসির, বেয়াদব, বেঈমান এদেরকে আমরা মাথার উপরে তুলে নাচবার সুযোগ দিব আর আমরা নো নো, দেশ চালাইতে হবে কঠিন ভাবে,
দুষ্টের দমন শিষ্টের পালন এটাতে যদি না করি, সবাইকে দুষ্ট আমার ভাই শিষ্ট আমার ভাই কইয়া হাসি আর হাততালি পাই, হবে না, দেশ চলবে না। এবং এখানে দুষ্টের দমন এবং শিষ্টের পালন যদি না হয়, আমার যেন মনে হচ্ছে না কিছু ফাত্রা ছেলে পেলে, কিন্তু বেদমি ছেলে পেলে, এদেরকে আমি কি বলবো, এদেরকে আমি ভাদ্র মাসের কুত্তারে যেমন ইঞ্জেকশন দেয়, পাগলা কুত্তার ইঞ্জেকশন, এদেরকে ইঞ্জেকশন দেওয়া দরকার। এইসব ছেলে পেলে এরা যে ভাষা ব্যবহার করে, মুরব্বীদের প্রতি যে ধরনের অপমানজনক শব্দ ব্যবহার করে, এরা যে মায়ের ঘরে জন্মগ্রহণ করছে, সেই মাও সতী ছিল কিনা, এদের কথা শুনলে এটা প্রশ্ন জাগে। অথবা সেই মা বা মায়ের মার সঙ্গে পাকিস্তানি বাহিনীর কোথাও দেখা হয়েছিল না, আত্মীয়তা হয়েছিল কিনা, এইটা অনেক সময় প্রশ্ন জাগে এদের কথা শুনলে, যে এরা তো এই দেশের মানুষ না, এরা তো হানাদার পাকিস্তানি বাহিনীর আত্মীয় স্বজন হবে। এটা শেষ হয়ে গেছে। স্লোগানের ভাষা শুনে প্রতিদিন মারামারি ধরাধরি, কিছু হইলেই মব চলছে দেশে। কেন? তাহলে দরকার নাই তো রাষ্ট্র পরিচালনা। রাষ্ট্রের মূল কাজটা হলো ডাকাত জেলখানায় থাকবে, ভালো মানুষ নিঃসন্দেহে রাস্তা দিয়া ফ্রেশ নিঃশ্বাস ফেলে হাঁটবে। এটাই তো দেশ হওয়া উচিত, নাকি ডাকাই তো চলবে রাস্তা দিয়া, ভালো মানুষও চলবে? বেদমি যারা রাজনীতিকে নষ্ট করতেছে, এইভাবে উস্কানি দিতেছে, যারা এই দেশকেই মানে না, যারা বলতে চায় ৭১ ছিল গন্ডগোল, এইসব লোককে ধরে জেলখানায় ভরা উচিত। শত শত লোককে ৫ই আগস্টের পরে অনেক ধরনের বিশ্ব কুখ্যাত আইএস এর সাথীরা জেল থেকে বেরিয়ে গেছে, যারা এই পৃথিবীতে, আমি এদেরকে মানুষ স্বীকার করি না, এরা জানোয়ারের সন্তান, মধ্যযুগের বর্বরতার পথে দেশকে নিয়ে যেতে চায়। সেই সব লোক এখন নেতা হয়ে বসে আছে। কেন তাদেরকে ছাড় দেয়া হচ্ছে? আমরা দেখলাম যে সোমবার আপনার এলাকা কিশোরগঞ্জে, আমি নাম ধরেই বলি, এনসিপির এক নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি আপনার মতো মানুষকে উদ্দেশ্য করে খুব নোংরা শব্দ উচ্চারণ করলো, যেগুলো বলতে আমি নিজেই বিব্রত বোধ করি, আমার মতো অনেকেই বিব্রত বোধ করেন। আমরা যদি বিব্রত বোধ করি, আমাদের যদি খারাপ লাগে, নিশ্চয়ই আপনার কেমন লাগে আমরা উপলব্ধি করতে পারি। আপনাকে আমি বলতে বাধ্য হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে, আপনাকে সোমবার ও ফজু পাগলা হিসেবে উল্লেখ করে আপনাকে দেশে অন্য